হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সমাজ ক্লাসে চলে আসলাম। সবাইকে স্বাগতম। আমরা এর আগে আইসিটি ক্লাসে ছিলাম, সেখানে একটু কারেন্টে ঝামেলা হওয়াতে আমাদের লাইভটা কেটে গেছিল। অলরেডি একজন চলে আসছে। তো আমরা সবাইকে সমাজ ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমরা সমাজ ক্লাসটা শুরু করব। তো যারা আসছো তারা একটু বলে দাও যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, লামিয়া জিম, আমি ফার্স্ট থ্যাংক ইউ লামিয়া জিম। তো একটু বলে দাও সব দেখতে পারতেছো কিনা, শব্দ ঠিক আছে কিনা, যারা এইমাত্র ঢুকলা। থ্যাংক ইউ। একটু বলে দাও যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে ভাই শোয়েব, থ্যাংক ইউ। অল ক্লিয়ার। তো আমরা শুরু করি। আমরা বেশি ওয়েট না করি। ওয়েট কেন করব না বুঝতে পারতেছো? ওয়েট করলেই সমস্যা যেটা সেটা যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, তাই না? তো আমরা সমাজটা শুরু করি। সমাজটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি বাংলা গ্রামারে, বাংলা দ্বিতীয় পত্রের যে জায়গাগুলো আছে তার মধ্যে তোমার ভুল করার জায়গা সমাস। মানে তুমি ভুল করতে পারো সর্বোচ্চ সমাসে। এই জন্য সমাসটা আমরা একটু ঠিক করে শিখবো, একদম প্রথম থেকে ধরে ধরে শিখবো। মানে সমাসে আমরা 2টা ক্লাস নিব। হ্যাঁ, সমাসটা যাতে করে তোমার অল ক্লিয়ার হয়ে যায়। তো প্রথম কথা, সমাসটা নিয়ে একটু কথা বলি। সমাস শব্দের অর্থ কি, সমাস কি করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সমাস দিয়ে কিভাবে কি করা হয়, সমাসের কেন বাংলা গ্রামারে সমাসের প্রয়োজন, অ্যাকচুয়ালি এই কথা দিয়ে যদি শুরু করি, এটা সমাসের কাজটা সংক্ষেপণ করা। কি করা? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। বুঝতে পারছি? সংক্ষেপণ মানে কি, দেখো, আমরা মনে করো তুমি যখন ছোট ছিলে, একদমই ছোট ছিলে যখন, তখন কোনো একটা মাছি ফুল থেকে মধু নিচ্ছিল না। তো তুমি তোমার মারে জিজ্ঞেস করলে যে মা, এটা এটা কি? তখন তোর মা অ্যান্সার করতেছে এটা মৌমাছি, তাই না? তো তুমি কিন্তু মৌমাছি চিনতে না তখন, যখন অনেক ছোট ছিলে। তো তুমি তখন বলতেছো যে মৌমাছি আবার কি? তখন তোমার মা ব্যাখ্যা করে কি বলতো, যে মৌ সংগ্রহ করে যে মাছি, এটা কি মৌমাছি। তাহলে আমি যদি তোমার একটু বলি এরকম, যে মৌ সংগ্রহ করে যে মাছি। তো মৌ সংগ্রহ করে যে মাছি, এত বড় একটা কথা রে তোমার মা সংক্ষেপে কিভাবে বলছিল? তোমার মা বলছিল মৌমাছি। তাহলে এই কথাটা ব্যাখ্যা না করে তোমার মা সরাসরি বলছিল মৌমাছি, তাই না? খেয়াল করো। তো পুরো কথাটা একবারে এত বড় না বলে সংক্ষেপে কি বলা যায়? মৌমাছি বলা যায় না? তো ঠিক এই সমাসটাই কাজ করে, এইটারে বলতেছি আমরা সমাস। তো সমাস কি করে? পুরো শব্দটা না বলে শুধু সংক্ষেপে যে কাজটা করে দেয়, এটার নাম সমাস। তো সমাসের কাজ সংক্ষেপণ করা, কথাটাকে বড় না বানায় কথাটাকে ছোট বানানোর কাজ সমাসের। তো আমি অ্যাকচুয়ালি একদম গোড়া থেকে তোমার শিখাইতে চাই সমাসটা, যাতে করে সমাস তুমি আজকের ক্লাস আর কালকে ক্লাস করার পর আর কখনো না ভুলো। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। যারা এখন লাইভে আসছো তারা তো দেখতেছো, যারা লাইভে নাই অবশ্যই তোমরা কি করবা, এরপরে সমাসের ক্লাসটা পুরো দেখে নিবা, তাহলে আমার মনে হয় সমাস আর কোনো ঝামেলা থাকবে না। এখন সমাস কয় প্রকার? হ্যাঁ, সমাসের কাজ তো সংক্ষেপণ আমরা জানলাম। সমাস কয় প্রকার? তো জানি আমরা যে সমাস 6 প্রকার, এটা আমরা সবাই জানি। ফর্মালি 6 প্রকার, আরো একটা দুইটা প্রকার আছে। এখন সমাস নিয়ে আমাদের ঝামেলা কি, আমরা সমাস কিন্তু চিনতে পারি না, এটা আমাদের মেন ঝামেলা। আমরা সমাসের ব্যাস বাক্য যদিও কোনো না কোনো ভাবে বলতে বলতে হয়ে যায়, কিন্তু সমাস নির্ণয় আমাদের একটা ঝামেলা আছে। এটা কেন ঝামেলা আছে, ঝামেলাটা তোমাদের আর থাকবে না। এইটা নিয়ে আমি একটু কথা বলবো। তার আগে আমি সমাসের প্রকার ভেদটা একটু আলোচনা করতে চাই। তো সমাস 6 প্রকার। তোমরা কেউ জানো যে সমাস 6 প্রকার কি কি? একটু কমেন্ট করে জানাও তো, যে সমাস 6 প্রকার কি কি। প্রথম একটা দুইটার নাম এক একজন বলো, এক একজন এক একটার নাম বললে হয়ে যাবে। তো বলো তো সমাস আসলে কয় প্রকার, কি কি? আমি লিখতে লিখতে দেখি যে কে শেষ করতে পারো লেখে। তো সমাস 6 প্রকার, আমি প্রথমে যেটা লিখলাম সেটা সমাস 6 প্রকার। তো 1 নম্বরে লিখলাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। 2 নম্বরে লিখলাম বহুব্রী সমাস। এগুলো নিয়ে ব্যাখ্যা করবো আমি। 3 নম্বরে লিখলাম অব্যয়ীভাব সমাস।
এখন তুমি বুঝতেছো আমি লাস্টের সমাসগুলো আগে লিখতেছি, কেন লিখতেছি বলো তো? আমরা সব সময় কি করি যে লাস্টের গুলাই সবচেয়ে কম পড়ি। তো প্রথমগুলা ঠিক আছে, একটু দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ শিখে ফেলি, কিন্তু অব্যয়ীভাব আর বহুব্রীতে আমাদের কখনো যাওয়া হয় না, বা ওইগুলো আমরা খুব কম পারি, ওইগুলোতে আমরা যাইতে হয় না, লাস্টের গুলো আমরা কখনোই পড়ি না, সেরকম একটা ব্যাপার, একটা আলিস্যি কাজ করে যায়। তো এই জন্য আমরা এগুলো নিয়ে একটু আগে কথা বলবো। আচ্ছা, এটা 3 নম্বর। আচ্ছা, 4 নম্বর যে সমাসটা, সেই সমাসের নাম হচ্ছে দ্বিগু সমাস। 5 নম্বরে যে সমাস, এটার নাম হবে কর্মধারয় সমাস। 6 নম্বরের সমাসটার নাম হবে আচ্ছা, অব্যয়ীভাব লিখছি না আমরা, অ্যাকচুয়ালি আমরা লিখছি দ্বন্দ্ব, তারপরে লিখছি দ্বিগু তৎপুরুষ, আমরা তৎপুরুষ সমাসটা লিখিনি, এটা হবে তৎপুরুষ। এই সবগুলো সমাসের নামই আমরা জানি, কিন্তু সবগুলো সমাস আমরা কেন মনে রাখতে পারি না? আজকে এত সহজ একটা টেকনিক তোমার শিখাবো যে তুমি সমাসের শব্দ শুনে বলে দিতে পারবা যে এটা কোন সমাস। হ্যাঁ, তো এইটা আগে তোমার আগে শিখতে হবে। যে তুমি সমাস নির্ণয়, আমরা কি বলি সাধারণত, যে ব্যাস বাক্যটা মুখস্থ করো, ব্যাস বাক্য থেকে সমাস ধরে 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 আমরা ব্যবহার করি, কিন্তু এইটা বাদে অনেক ইজি একটা পদ্ধতি আছে এবং পরিপূর্ণ শেখার পদ্ধতি। যারা ভার্সিটি অ্যাডমিশন সামনে দিবা বলে ভাবতেছো, তাদের জন্য এই পদ্ধতিটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হবে, যাতে করে এখানে তুমি সমাস দেখেও বলে দিতে পারো যে এটা কোন সমাস। তো এক এক করে আমরা একটু দেখি। আগে বলো যে এই 6টা সমাস তোমাদের হয়েছে কিনা, 6টা সমাস তুমি বুঝছো কিনা একটু বলো তো, যে মনে থাকবে কিনা। মনে না থাকলে আমি একটা লাইন বলে দিব। হ্যাঁ, তন্দ্রা অনেকগুলো সমাসের নাম বলে ফেলছে। আমার একটু বলো যে সমাস নিয়ে কোনো ঝামেলা আছে? লাইট তিরিং বিরিং করতেছে না, লাইটটা একেবারে তিরিং বিরিং সিস্টেমে দেওয়া আজকে, যাতে তিরিং বিরিং করে। আচ্ছা, এরপরে বলো হচ্ছে যে সমাস, সমাস নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম, যে সমাস এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে? না থাকলে একটু বলে দাও যে ক্লিয়ার। সমাসগুলা ক্লিয়ার কি না আমি একটু বলে দাও। ঝামেলা নাই, আচ্ছা, থ্যাংক ইউ। যে ঝামেলা না থাকলে কোনো, আমারও কোনো ঝামেলা নেই। তো আসো, তো আমরা যে সমাজটার কথা বলতেছি, যে আজকে আমরা সমাজটা কিভাবে শিখবো, একদম সোজা করে শিখবো, একদমই হচ্ছে তুমি শিখতে পারবা। তো আমি আগে তোমাদের কয়েকটা কথা একটু এখান থেকে বলে দিই সমাজগুলো নিয়ে আলোচনা করার আগে। সেটা হচ্ছে যে তোমার কিছু জিনিস জানতে হবে। অ্যাকচুয়ালি কি কি জানতে হবে? যে সমাস, এই যে আমি এত বড় একটা সমাসের লাইন লিখছিলাম, আমি কিন্তু এটা মুছি নাই। কেন মুছি নাই? এটাতে আর কিছু কথাবার্তা আমাদের আছে। তো সমাসের এই যে যে আমি লাইনগুলো লিখছিলাম, এই যে প্রত্যেকটা এই যে ব্যাস বাক্য, এটার বলে ব্যাস বাক্য বা সমাস বাক্য। হ্যাঁ, তো হচ্ছে যে লাইন থেকে সমাস তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি এই লাইনটা থেকে সমাস তৈরি হয়েছে। তো এই লাইনটার নাম কি হবে? যে মধু বা মৌ সংগ্রহ করে যে মাছি, অথবা মধু সংগ্রহ করে যে মাছি, যেটা আমরা মৌমাছি বলি। তো এইগুলো প্রত্যেকটা, এই যে সম্পূর্ণ এইটার নাম কি? এটা সম্পূর্ণটার নাম হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য, সমাস বাক্য মানে যে সমাস থেকে বা যে বাক্য থেকে সমাস হয়, সেটা আমরা সমাস বাক্য বলি। এটার আরেকটা নাম আছে, সেটা বলে বিগ্রহ বাক্য। কেন আমি কথাগুলো বলতেছি? এই সেম কথাগুলো তোমার ভার্সিটি অ্যাডমিশনে কাজে দিবে। তোমার, তুমি এখন থেকে শুনে যাও, এখন একবার সমাজ শিখলা, আবার পরীক্ষা দিয়ে আর একবার সমাজ শিখবা, তো বারবার খালি সমাজ শিখবা নাকি? তো একবার একটু বলে যায়, যেগুলো তোমার ভবিষ্যতে আবার কাজে দিবে, মানে 2 4 5 মাস 6 মাস পরে যেই কাজে দিবে, সেটা একটু দেখে নি। তাহলে এই লাইনটার নাম কি? এই যে যেটা থেকে সমাস তৈরি হচ্ছে, সেটার নাম সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। এখন তোমার পরীক্ষায় আসে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। হ্যাঁ, তো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো মানে, না বলে যদি তোমার বলে বিগ্রহ বাক্য সহ সমাস নির্ণয় করো, তখন কিন্তু তুমি আর বুঝতে পারবে না যে ভাই নতুন কি জিনিস ঢুকাইলো। তো বিগ্রহ বাক্য যে জিনিস, ব্যাস বাক্য সেই জিনিস, সমাস বাক্য সেম জিনিস। তো যে লাইন থেকে সমাসের সৃষ্টি হয় তাকে আমরা সমাস বাক্য বলতে পারি, আবার বিগ্রহ বাক্য বলতে পারি, আবার ব্যাস বাক্য বলতে পারি। এখন দেখো, এই লাইনটাতে অনেকগুলো পদ আছে, দেখছো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা পদ আছে। পদ কাকে বলে আমরা জানি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, এটা আমরা সবাই জানি। তো যে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে এই যেখানে যতগুলো পদ আছে, যেমন মৌ একটা পদ, সংগ্রহ একটা পদ, করে একটা পদ, যে একটা পদ, এই সবগুলো পদরে একবারে বলা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান
পদ, এই সবগুলো পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা সবগুলো পদ একবারে কি বলে? সমস্যমান পদ বলে। আর যেটা যে সমাস নির্ণয় হয়ে গেল, যেটা মৌমাছি, এটা যে সমাস আমরা করলাম যেটার, এটারে বলে সমস্ত পদ। তুমি বলতে পারো ভাই এইগুলো আমার কি কাজে লাগবে? হ্যাঁ, এইটুকুন কথা আমি একটু এক্সট্রা তোমাদের বলে রাখলাম। কেন বলে রাখলাম? যে তোমার পরীক্ষা আসে সমস্যমান পদ কাকে বলে, তুমি বোঝো না, বা এখন আসবে না, ভার্সিটিতে আসবে, তোমার হচ্ছে কতে আসতে পারে নিচের কোনটি সমস্যমান পদ, বা সমস্ত পদ কাকে বলে, সমস্যমান পদ করলে তুমি জীবনেও কোনোদিন শেখো নাই, সমাস করে ইন্টার থেকে চলে যাবা তুমি, তারপরও জীবনে তুমি জানতেই পারবা না কারে সমস্যমান পদ বলে, কারে সমস্ত পদ বলে। যেহেতু আমি অনলাইনে আজকে একটু বিস্তারিত টাইম নিয়ে আমি করতেছি, তাই তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এই যে লাইনটা, পুরো লাইনটা ব্যাখ্যা করা হয়, এর মধ্যে যতগুলো পদ থাকে এর নাম হচ্ছে সমস্যমান পদ। আর সবগুলো পদরে একটা পদ বানাচ্ছি, এই জন্য যেটা হলো মৌমাছি, এটার নাম হচ্ছে সমস্ত পদ, মানে সবগুলো পদ একসাথে, এই জন্য এর নাম হচ্ছে সমস্ত পদ। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করব আমরা আজকে। এই পুরো লাইনটারে বলে হচ্ছে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। ক্লিয়ার? তো এই যে যেটা দেখতেছ মৌমাছি লাস্ট ফাইনালি যেটা বের হইলো, এটার নাম হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদ দুই প্রকার, সমস্ত পদ দুই প্রকার, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ। এইখান থেকে অ্যাকচুয়ালি আমি তোমাদের শিখাবো আজকে সমাজটা একদম ইজি করে। তাহলে এই যে যেখানে দেখতেছো যে অ্যান্সারটা বের হইছে, এই অ্যান্সারটার নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ দুই প্রকার, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। একটা পূর্বপদ আর একটা কি পদ? পরপদ। তার মানে এই জায়গা দেখতেছো এটা হচ্ছে দুইটা পদ আছে এখানে, একটা মৌ একটা মাছি। আমি যদি এই দিকে দেখাই, একটা হচ্ছে মৌ আর একটা মাছি, তাই না? এখানে মোট কয়টা পদ আছে? দুইটা পদ আছে। তো এই যে প্রথমে যে পদটা থাকে, প্রথমে যে শব্দটা থাকে, এটার বলা হয় হচ্ছে পূর্বপদ, আর পরে যে শব্দটা থাকে এটারে বলা হয় পরপদ। এই জিনিসটা আমরা একটু ভালো করে খেয়াল করব, যে কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, কোনটা কেমন, কোনটা কি কাজ করে, কোনটা না কাজ করে, আমরা একটু খেয়াল করি। তাহলে সব আমরা ভুলে যাই, আমরা শুধু মনে রাখি যে যেটা সমাস করে আমরা উত্তর পাইলাম, সেটা দুইটা পদ থাকে, একটা পূর্বপদ একটা পরপদ। এখান থেকে আমরা সমাস নির্ণয় বুঝে যাব ইনশাল্লাহ। তাহলে সমাসের মধ্যে কয়টা পদ থাকে? সমাসের মধ্যে দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ। যে সমাসটা নির্ণয় করলাম, ছোট বানায় ফেললাম আমরা, এটার মধ্যে দুইটা পদ পাবো আমরা, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এখন দেখো আমি এগুলো কেন শিখাচ্ছি তোমারে, তুমি এখন থেকে যে কোনো সমাস দেখলেই বলে দিতে পারবা যে এটা কোন সমাস। তুমি দেখলে এই যে, আর সামনে 2 মিনিটের আলোচনা শুনলে তুমি বলতে পারবা যে কোনটা কোন সমাস। দেখো আমি প্রথমে লিখলাম দ্বন্দ্ব সমাস, আর এরপরে 2 নম্বরে লিখছিলাম বহুব্রী সমাস। খেয়াল করো, একটা ছিল দ্বন্দ্ব সমাস, একটা ছিল বহুব্রী সমাস। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমি একটু দেখতে চাই যে হচ্ছে দ্বন্দ্ব সমাসটা কাকে বলে, বা দ্বন্দ্ব সমাসটা কি। আমাদের বই খাতায় লেখা থাকতো, কিন্তু আমরা তো বেশি গুরুত্ব দিয়ে কখনোই শিখিনি। তো দ্বন্দ্ব সমাস কি, বহুব্রী সমাস কি, সমাসই যদি তুমি নাম না জানো তো ভালো করে কিছু বলতে পারবা না। বা তুমি হচ্ছে সমাস বাক্য দেখলে বলতে পারবা না যে এটা কোন, এটা দ্বন্দ্ব না, এটা বহুব্রী না, এটা দ্বিগু, এটা কেমনে বলবা তুমি, সেটা একটু বোঝে। যে মনে করো যে দ্বন্দ্ব সমাসে তো কেমন হয়, দ্বন্দ্ব সমাসে আমি একটা লাইন লিখলাম, আবার আমি একটা শব্দ লিখলাম, যেমন লিখলাম মা বাবা। মা বাবা, তো মা বাবা যে শব্দটা আমি লিখলাম, এটা দ্বন্দ্ব সমাস, এটা তুমি কেমনে বুঝবা? তার কারণ হচ্ছে এটায় দুইটা পদ আছে, একটা পূর্বপদ একটা পরপদ। খেয়াল করো, এই যে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ, তো এই দুইটা পদেরই অর্থ প্রাধান্য পাবে। তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থ প্রাধান্য, অর্থ প্রাধান্য পাওয়া মানে মা বাবা বললে কি শুধু মা বোঝাবে, না শুধু বাবা বোঝাবে, শুধু মাও বোঝাবে না, শুধু বাবাও বোঝাবে না, তার মানে দুইজনেই বোঝাবে। তার মানে যে শব্দ দিয়ে তুমি দুইজনেই গুরুত্ব দিবে, একজনে গুরুত্ব দেওয়া যায় না। মা ও বাবা, শুধু মা এরকম বোঝা যায় না, শুধু বাবা এরকম বোঝা যায় না, মা ও বাবা দিয়ে মা ও বাবা দুইজনেই বোঝায়। তার মানে এই পদেরও যেমন গুরুত্ব আছে, এই পদেরও গুরুত্ব আছে। তাহলে দুইটা পদেরই যে সমাসে গুরুত্ব থাকে তার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি একটু আবারও বলে দিই, যে সমাসে দুইটা পদের গুরুত্ব থাকে। আমি বলবা ভাই অন্য যে 6টা সমাস আছে এর মধ্যে কোথাও দুইটা পদের গুরুত্ব থাকে না? না ভাই, থাকে না। শুধুমাত্র দ্বন্দ্ব সমাসে এই দুইটা পদের গুরুত্ব আছে। তাহলে যে সমাসে দুইটা পদের গুরুত্ব আছে তাহলে তার নাম হবে কি? দ্বন্দ্ব সমাস। যেমন দেখো আমি বললাম ভাই বোন,
আচ্ছা বলো তো, ভাই বোনে কি শুধু ভাই? এখানে কি শুধু ভাইরে আমরা গুরুত্ব দিচ্ছি, না শুধু বোনরে দিচ্ছি? না, আমরা দুইজনরে দিচ্ছি। পূর্ব পদ্রেও গুরুত্ব দিচ্ছি, আবার পরপদ্রেও গুরুত্ব দিচ্ছি। তখন আমরা দুইটা পদ্রেই গুরুত্ব দিব, তখন তার হবে দ্বন্দ্ব সমাস। যেমন আমি তোমারে বললাম হচ্ছে দম্পতি, দেখো এটা অনেকেই আমরা বুঝি না। দম্পতি, দম্পতি কোন সমাস মনে থাকে না? আচ্ছা, দম্পতি কি শুধু স্বামী না শুধু স্ত্রী? দম্পতিতে স্বামীরেও যতখানি গুরুত্ব দেওয়া হয়, স্ত্রী শুধু স্ত্রী বাদ দিয়ে শুধু স্বামী কি দম্পতি হবে? শুধু স্বামী বাদ দিয়ে শুধু স্ত্রী কি দম্পতির মধ্যে পড়বে? না, স্বামীরেও গুরুত্ব দেওয়া হবে, স্ত্রীরও গুরুত্ব দেওয়া হবে। এই জন্য এটা দ্বন্দ্ব সমাস। এখন কি বুঝতে পারতেছ যে কোন শব্দগুলো দ্বন্দ্ব সমাস? যে শব্দগুলো দুইটা শব্দটাই গুরুত্ব দেওয়া হবে। যেমন আমি একটু তোমারে যদি বলি যে হচ্ছে জমা খরচ, জমা খরচ। আচ্ছা, জমা খরচের মধ্যে কি শুধু জমা আছে? না। শুধু খরচ আছে? না। তাহলে কি দুইটা পদ্রেই আমরা গুরুত্ব দিচ্ছি, পূর্ব পদ্রেও দিচ্ছি, পরপদ্রেও দিচ্ছি। তাহলে যে সমাসে দুইটা পদ্রেই গুরুত্ব দেওয়া হয় তাকে কোন সমাস বলে? তাকে দ্বন্দ্ব সমাস বলে। এবার আসো বহুব্রী সমাস। এখন তোমাদের আমি একটা জিনিস দেখাই। তুমি এতক্ষণ ভাবতেছিলে ভাই যে শব্দ বলেন সেই শব্দেই তো দুইটা পদ্রে গুরুত্ব দেয়। না, দুইটা পদ্রে গুরুত্ব দেয় না। আমি একটু প্রমাণ দিই তোমাদের। বহুব্রী সমাসে যে প্রমাণ দিই, বহুব্রী সমাসটা কেমন হবে? বহুব্রী সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদ কেউরে গুরুত্ব দিবে না, না দিয়ে 3 নম্বর কোন একটা পদে কি করবে? গুরুত্ব দিবে। মানে পূর্বপদেরও গুরুত্ব নাই, পরপদেরও গুরুত্ব নাই। তুমি এবার দেখতে পারবা যে শব্দ বলবা তার দুইটার কোনোটারে গুরুত্ব দিচ্ছে না বহুব্রী সমাস। আচ্ছা, তাহলে দ্বন্দ্ব নিয়ে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে লিখে যাই, যে সমাসে পূর্বপদ ও পরপদ সমান গুরুত্ব পায়, সমান গুরুত্ব পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। সমাস বলে। তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটাই সমান গুরুত্ব পায় তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস বলে। আর দ্বিগু সমাস তাহলে কি বলবো, মানে বহুব্রী সমাস তাহলে কি বলবো আমরা? বহু সমাসের সংজ্ঞাটা আমি এবার আগে লিখবো সংজ্ঞাটা, এবার তোমাকে আমি বোঝাবো। তাহলে আমরা কি বলবো? বহুব্রী সমাস যে সমাসে, আমরা এগুলো ব্যাস বাক্য করা একটু পরে শিখবো, আগে সমাস নির্ণয়টা শিখে নিব যে কোন সমাস কি। আমি একটু পরে ব্যাস বাক্য করা শিখাই দিব তোমারে, কিন্তু আগে সমাসটা কি এটা তোমার বোঝা শুরু করতে হবে। অনেক বছর ভাই ব্যাস বাক্য তো বললেন না, ব্যাস বাক্য বলবো কিভাবে নির্ণয় করতে হয়? আর ব্যাস বাক্য তুমি জানো কিভাবে নির্ণয় করতে হয়, সমাসটা তুমি নির্ণয় করতে পারো না, বা যারা জানো না আমি ব্যাস বাক্য শিখাই দিব। তাহলে বহুব্রী সমাস যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনটিকেই গুরুত্ব না দিয়ে, কোনটিকেই গুরুত্ব না দিয়ে তৃতীয় কোন পদকে গুরুত্ব দেওয়া হয়, তাকে বহুব্রী সমাস বলে। তাকে বহুব্রী সমাস বলে। তাহলে বহুব্রী সমাসে কি এটাই তো দুইটা পদেই গুরুত্ব দিচ্ছিল, কিন্তু বহুব্রী সমাসে কোনো পদেই গুরুত্ব দিবে না। আমি একটু কয়েকটা উদাহরণ বলি, দেখো। মনে করো বহুব্রী সমাসের কয়েকটা উদাহরণ আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো। বহুব্রী সমাসের কিছু উদাহরণ, যে মনে করো গায়ে হলুদ। বলো তো ভাই, গায়ে হলুদ এই কথাটা দিয়ে কি গাড়ে প্রাধান্য দেওয়া হচ্ছে না হলুদরে প্রাধান্য দেওয়া হচ্ছে? তো গায়ে হলুদ কথাটা দিয়ে অবশ্য গাড়েও প্রাধান্য দিচ্ছে না, হলুদরেও দিচ্ছে না। এমন কোনো ব্যাপার আছে যে গাটা ফর্সা হইতে হবে গায়ে হলুদে, গাটা মোটা হইতে হবে, গাটা চিকুন হইতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার নাই। আবার হলুদের ক্ষেত্রে কি ব্যাপার আছে যে এটা কালার উজ্জ্বল হইতে হবে, কালার একটু ডার্ক হইলে হবে না, এরকম কোনো ব্যাপার আছে? নাই। তো গায়ে হলুদটা দিয়ে গাড়েও বোঝাচ্ছে না, হলুদরেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা অনুষ্ঠানকে। তাহলে এই যে পূর্বপত্রেও প্রাধান্য দিচ্ছে না, পরপত্রেও দিচ্ছে না, তো এই দুইটা দিয়ে কি বোঝাচ্ছে? একটা অনুষ্ঠান বোঝাচ্ছে। একটু খেয়াল করো তো, আমরা যেমন বলি যে হচ্ছে বিনা পানি, বিনা পানি, আমরা জানি কিন্তু বিনা পানি। তো বিনা পানি বলতে কি বোঝায়? বিনা মানে বাজায় যে যন্ত্রটা, পানি মানে হাত। আমরা জানি কিন্তু পানি মানে কিন্তু পানি না, পানি মানে জল না, এখানে পানি মানে কি? হাত। যেটা দেখো মূর্ধন্য আছে,
এই মূর্ধন্যটা দিলে সেটা কি হবে? হাত। আর যদি আমরা পানি বানানে মানে দন্তন্য দিই তখন হবে এটা জল। অনেকে যারা জানতাম না একটু জেনে নি। তাহলে বিনা পানি বলতে কিন্তু আমরা বিনারেও বোঝাই না, হাতরেও বোঝাই না, আমরা অ্যাকচুয়ালি সরস্বতীরে বোঝাই। কারে বোঝাই? সরস্বতীরে বোঝায়। কারে বোঝাই ভাই? সরস্বতীরে বোঝায়। তাহলে বিনা পানি বলতে আমরা কারে বোঝাই? সরস্বতীরে বোঝাচ্ছি। এমন যেমন দশানন। দশানন মানে হচ্ছে 10টা মাথা। 10টা মাথা যার আছে। এখন 10টা মাথা দিয়ে কি 10 দিয়ে কি 10 আর আনন মানে মাথারে বোঝায় না। এই দশানন দিয়ে অ্যাকচুয়ালি আমরা রাবণ রে বোঝাই। যারা হিন্দু আছো তারা ভালো করে বুঝবা, দশানন বলতে কাটা বোঝানো হয়? রাবণ রে বোঝানো হয়। বিনা পানি বলতে সরস্বতী বোঝানো হয়। গায়ে হলুদ দিয়ে অ্যাকচুয়ালি গাড়েও বোঝায় না, হলুদ রেও বোঝায় না, এটা দিয়ে একটা অনুষ্ঠান বোঝানো হয়। তো এই যে পূর্বপদ্রেও প্রাধান্য দিল না, পরপদ্রেও প্রাধান্য দিল না, সেটার নাম হইলো বহুব্রী সমাস। আর দ্বন্দ্ব সমাস পূর্বপদ্রেও প্রাধান্য দিল, পরপদ্রেও প্রাধান্য দিল। তার মানে আমরা কেন এটা একবারে শিখলাম? কারণ হচ্ছে দ্বন্দ্ব আর দিগ হচ্ছে কি একদমই আলাদা। দ্বন্দ্ব যে কাজটা করে, দিগু তার বিপরীত কাজটা করে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? যে তুমি এখন সমাজ দেখলে বুঝতে পারবা যে কোনো শব্দ বললে কোনটা দ্বন্দ্ব কোনটা দিগু বুঝতে পারবা, বা কোনটা দ্বন্দ্ব কোনটা বহুব্রী বুঝতে পারবা? পারবা কিনা একটু কমেন্ট করে জানাও। যে কোনো শব্দ আমি একটু দিয়ে ট্রাই করব তোমাদের, যে তোমরা বুঝতে পারবা কিনা। যে শব্দ দিয়ে দুইটা পদ দেখবা, তুমি শব্দটাকে ভাববা যে দুইটা পদেরই কি গুরুত্ব আছে। যখন দুইটা পদেরই গুরুত্ব আছে সেটা দ্বন্দ্ব সমাস। যদি দুইটা পদের কোনো পদটার গুরুত্ব নাই, অন্য কোনো একটা শব্দ আনছে, সেটার নাম হবে বহুব্রী সমাস। এইটুকুন বুঝছো কিনা একটু বলে দাও তো আমারে, যে বুঝছো কিনা। জি ভাইয়া পারবো। আচ্ছা জি ভাইয়া পারবো। আমরা একটু কথাবার্তা কম বলেই ওরে ভাইয়া মৌমাছিকে আপনি তো ডাকছেন যে মৌমাছি আচ্ছা আচ্ছা যাই হোক, আসলো রুমে আসলো, কোনো সমস্যা নাই। তো হচ্ছে আমরা একটু খেয়াল করি ভাই। বুঝছি, হ্যাঁ বুঝছি, থ্যাংক ইউ যারা বুঝছো। আমি একটু তোমাদের করতে দিব, আমি একটু করতে কয়েকটা শব্দ বলবো, মানে বলবা হচ্ছে এগুলো কোন সমাস, 1 নম্বর 2 নম্বর দিয়ে বলবো, এই দুইটার মধ্যে বলবা। অ্যাকচুয়ালি আমাদের আজকে যত আলোচনা থাকবে সব হচ্ছে দ্বন্দ্ব এবং বহুব্রী নিয়ে আলোচনা থাকবে। দেখো একদিন আমি হিউজ তোমার আলোচনা করে দিতে পারবো। এটা পরে আমি আরেকটা সমাস নিয়ে আজকে আলোচনা করবো, মানে 6টা 3টা নিয়ে আজকে আলোচনা করব, 3টা নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব। কিন্তু তুমি বুঝতে হবে আগে যে যে আলোচনাটা করলাম সেটা তোমার আগে বুঝতে হবে। তো আমি একটু বলি, তুমি এই শব্দ দিয়ে একটু বলবা যে কোন শব্দের প্রাধান্য দিচ্ছে। তুমি নিজেই বলবা, যে নিজে যদি বোঝো তাইলে হচ্ছে বোঝা, আর যদি আমি বলে দিলাম বুঝছো কিনা তাইলে তুমি বুঝছো, এরকম না। আচ্ছা আমি একটা শব্দ বলি, সেটা হচ্ছে দা কুমড়া। দা কুমড়া। আচ্ছা 2 নম্বরে একটা শব্দ বললাম, সেটা হচ্ছে 80-20। 80-20 অনেকেরই মুখস্থ, তারপরেও আমি বুঝাইও দিব। তুমি আমার বলবে 1 নম্বরটা কোন সমাস, 2 নম্বরটা কোন সমাস। 1 নম্বরটা কোন সমাস, 2 নম্বরটা কোন সমাস, আমি একটু বলে দিবা। 1 নম্বর এবং 2 নম্বর কোন সমাস, আমার একটু বলে দিবা। 1 এবং 2 দেখি কে আগে পারে। আচ্ছা 1 নম্বরটা দ্বন্দ্ব, তাসনিম বলছে 1 নম্বরে দ্বন্দ্ব, 2 নম্বরটা হচ্ছে বহুব্রী। আচ্ছা আর কেউ প্রশ্নের অ্যান্সার দিবা। আমরা একটু দেখতে চাই যে অন্য কে পারো। দা কুমড়া কোনটা, 80-20 কোনটা, একটু দেখতে চাই যে কে কে পারো। আমি একদম স্লোলি তোমাদের সমাজটা বুঝাই দিব, এবং এই ক্লাসটা বারবার টেনে টেনে দেখবা। টেনে টেনে দেখলে তোমাদের অনেক হয়ে যাবে। আর সাথী বলতেছে আচ্ছা সবাই কম বেশি ঠিক বলছে, যেহেতু তোমরা অনেকেই পারো, তারপরেও যাদের একটু সমস্যা ছিল তারা এবার বুঝে গেছো। আমি একটু আরেকবার আলোচনাও করে দিই। দেখো দা আর কুমড়া, দা আর কুমড়া, দেখো দা কুমড়ার মধ্যে কেউ তুমি বাদ দিতে পারবা? যে দা বাদ দিয়ে কি দা কুমড়া হবে? হবে না। আবার কুমড়া বাদ দিয়ে কি দা কুমড়া হবে? হবে না। তাহলে দুইটারই সমান গুরুত্ব আছে। দা কুমড়ার মধ্যে দারও গুরুত্ব আছে, কুমড়ারও গুরুত্ব আছে, কিন্তু একটু খেয়াল করো, যেহেতু দুইটারই গুরুত্ব আছে এই জন্য এটা দ্বন্দ্ব সমাস হলো। আর ব্যাপারটা হচ্ছে যে 80-20, 80 মানে কি জানো তোমরা? এই 80 মানে কি, কে কে জানো বলো? এই 80 শব্দের অর্থ কি, কে কে জানো? আমি একটু শুনতে চাই যে 80 শব্দের অর্থ কি, কে কে জানে?
কে কে জানে 80 শব্দের অর্থ কি? আমি বুঝবো যে অনেক জানে সে, বা তার সমাসে কম সমস্যা। শব্দের 80 শব্দের অর্থ কি কে জানো? আমার একটু বলে দাও। একজন, যে কেউ বলে দাও 80 শব্দের অর্থ কি? অনেক ধন্যবাদ তোমরা যারা আগেগুলো অ্যান্সার দিয়ে যাচ্ছে এখনো। আমরা এখন পরের প্রশ্নে চলে আসছি। 80 শব্দের অর্থ কি? ও, অনেকে বলতেছো যে দাঁত। থ্যাংক ইউ। 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। তাহলে একটু খেয়াল করো যে 80 শব্দের অর্থ দাঁত, আর 20 মানে তো 20, তার মানে দাঁত আর 20। তখন দাঁত আর 20 এই দুইটা দিয়ে কি কিছু বোঝায়? আসলে কিচ্ছু বোঝাচ্ছে না। তাহলে এই দুইটা দিয়ে অ্যাকচুয়ালি দুইটার কোনো শব্দরে না বোঝায়, বোঝানো হচ্ছে সাপকে। কি কারে বোঝানো হচ্ছে? সাপকে বোঝানো হচ্ছে। তাহলে 80 আর 20, 80তে 20, তাই না? তো 80তে 20 কার থাকে? দাঁতে কার 20 থাকে? সাপের 20 থাকে। তো এই জন্য দেখো 80রেও বোঝাচ্ছে না, 20রেও বোঝাচ্ছে না। দুইটার কেউরে না বোঝায় কারে বোঝাচ্ছে? সাপকে বোঝাচ্ছে 80 20 দিয়ে। তো এই জন্য আমরা এটারে বলতেছি বহুব্রী সমাস, যেটারে দিয়ে কোনোটারে বোঝানো হয় না। তুমি একটু বুঝলেই বুঝে যাবে। এবার আসো, আমরা তো সমাস এখন একটা শব্দ পড়লে বুঝতে পারবো যে সমাসটাকেই। তো দ্বন্দ্ব তো আমরা বুঝেই ফেললাম। আর দ্বন্দ্ব আর বহুব্রীর ব্যাস বাক্য কিভাবে করতে হয়, এর আবার ক্লাসিফিকেশন আছে। আমি এই জিনিসটা তোমাদের একটু বুঝাবো, ক্লাসিফিকেশন ব্যাস বাক্য। এখন আমরা ব্যাস বাক্য নিয়ে কথা বলবো। আমরা এতক্ষণ দেখছি সমাস নির্ণয় কিভাবে করতে হয়, সমাস নির্ণয় দেখলাম। এখন আমরা ব্যাস বাক্য নিয়ে কথা বলবো। আমি সংক্ষেপেই বলে দিতে পারতাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি চাইলাম যে যারা ভার্সিটিতে অ্যাকচুয়ালি পরীক্ষা দিবা তোমরা, তো তাদের একটু বিস্তারিত জেনে যাওয়া উচিত, যেহেতু ভার্সিটির সময়েরও খুব বেশি দেরি নেই। তো একটু খেয়াল করি, কি খেয়াল করবো ভাইয়া? আমরা এবার সমাস নির্ণয় দেখব, বা সমাস কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমরা দেখব দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কি ভাইয়া? ব্যাস বাক্য করার নিয়ম। আমরা এতক্ষণ দেখছি সমাস নির্ণয়ের নিয়ম, কিভাবে সমাস নির্ণয় করবা। যে পদে, যে শব্দে দুইটা পদে প্রাধান্য পাবে সেটা দ্বন্দ্ব সমাস। এবার দেখবো আমরা ব্যাস বাক্য কেমনে করব। হ্যাঁ, তো ব্যাস বাক্য হচ্ছে দুটি পদের মাঝখানে আমরা কি লিখবো? নিয়মটা কি? দুটি পদের মাঝখানে বা পূর্বপদ, পূর্বপদ ও পরপদের মাঝে এবং ও আর তিনটি শব্দ ব্যবহার করে, তিনটি শব্দ ব্যবহার করে, ব্যবহার করে ব্যাস বাক্য করতে হয়। তিনটি শব্দ, তিনটি শব্দের ব্যবহার করে ব্যাস বাক্য করতে হয়। তিনটি শব্দ মানে তিনটা যে কোনোটা তুমি চাইলে ব্যবহার করতে পারো, এবংও ব্যবহার করতে পারবা, ও ব্যবহার করতে পারবা, আরও ব্যবহার করতে পারবা। কিন্তু আমরা ফর্মালি কি করি? ও বেশি ব্যবহার করি, ও ব্যবহার করি। যেমন আমি তোমাদের যতগুলো উদাহরণ বলছি, এখন দেখো যে পূর্বপদ এবং পরপদের মাঝখানে শুধু ও আনবো আমরা। যেমন আমরা বলছি দা কুমড়া, দুইটারই গুরুত্ব আছে। তো দুইটার মাঝখানে ব্যাস বাক্য করতে গেলে আনবো দা ও কুমড়া। আমরা বলছি মা বাবা, তাহলে মা বাবা কি হবে? এর ব্যাস বাক্য কি হবে? মা ও বাবা। তুমি যখন দেখবা যে সবগুলো তুমি বুঝে ফেলতেছো এটা দ্বন্দ্ব সমাস, তখন তাহলে দুইটা পদের মাঝখানে শুধু ও এনে দিবা, বা এবং এনে দিবা, অথবা আর এনে দিবা, তাইলেই হয়ে যাবে। আবার খেয়াল করো, আমি আর একটা জিনিস বলে বুঝাই দিচ্ছি, যেটা হচ্ছে যেমন বললাম দম্পতি, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। দম্পতি মানে স্বামী আর স্ত্রী। দম্পতি মানে কি? স্বামী আর স্ত্রী। তো স্বামী মানে হচ্ছে আমরা বলি পতি, আর স্ত্রী মানে বলি জায়া। তো এইখানে আমরা লিখবো জায়া ও পতি। এটা একটু মনে রাখতে হবে ভাই, জায়া ও পতি। এখন তুমি যদি লেখো স্বামী ও স্ত্রী, তখন কিন্তু আর হবে না, কারণ স্ত্রী শব্দটার মূল শব্দ জায়া, জায়া থেকে স্ত্রী শব্দের উৎপত্তি, এবং স্বামী শব্দের উৎপত্তি পতি থেকে। এই জন্য তোমার অবশ্যই জায়া ও পতি লিখতে হবে দম্পতির ব্যাস বাক্য। তো এইগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করার জন্য তোমাকে দুইটা পদের মাঝখানে এবং ও আর এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দ আনলেই তোমার ব্যাস বাক্য হয়ে যাবে। ব্যাস বাক্য করা অনেক সোজা। ব্যাস বাক্য করার জন্য এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। ব্যাস বাক্য একদম পানির মতো। তুমি যদি জাস্ট
ব্যাস বাক্যটা দেখো, দেখবা যে ব্যাস বাক্য অনেক সোজা, জাস্ট সমাস নির্ণয়টা নিয়ে মানুষ ঝামেলায় পড়ে। তো এই ব্যাস বাক্য দ্বন্দ্ব নিয়ে কি কোনো সমস্যা আছে? আমার একটু বলো তো যে ভাই দ্বন্দ্ব নিয়ে কোনো সমস্যা আছে কি না? না থাকলে ক্লিয়ার বলো, বা হচ্ছে পারবো বলো। সমস্যা না থাকলে পারবো বা ক্লিয়ার যে কোনো একটা শব্দ একটু লিখে দাও। দ্বন্দ্বের ব্যাস বাক্য নিয়ে কোনো সমস্যা আছে কিনা একটু বলে দাও আমাকে, আর সমস্যা না থাকলে বলো ভাই পারবো। হ্যাঁ, তাসনিম বলছে ক্লিয়ার। সাথী বুসলাম বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। নূপুর বলতেছে ক্লিয়ার বা পারবো। আচ্ছা, বিশ্বজিৎ পারবো, শারিমা ক্লিয়ার, আচ্ছা আচ্ছা, সিনথিয়া ক্লিয়ার, তারপর হচ্ছে তিশা পারবো, আর একটু আর একটা, আচ্ছা আর 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 এর ব্যাপারটা কি, আর হচ্ছে তুমি ওখানে দিতে পারবা, বুঝছো? তুমি ওই যে যেটাই ও বলতেছো সেখানে কে যেন প্রশ্ন করছে আর এর ব্যাপার, সেটা হচ্ছে দা আর কুমড়া দিতে পারবা, মা আর বাবা দিতে পারবা, জায়া আর পতি দিতে পারবা, এবং আর সেম জিনিস যেখানে তুমি দিতে পারবা ওইগুলা দিলেও হবে। হ্যাঁ, তো একই কথা। আচ্ছা, পারবে সবাই না? এবার আসো আমরা আমরা এবার একটু কথা বলি হচ্ছে, আমরা এবার কথা বলবো বহুব্রীহি নিয়ে, না বহুব্রীহি। আমরা একটু বহুব্রীহি সমাসটা নিয়ে কথা বলি। বহুব্রীহি সমাস খেয়াল করো তো, বহুব্রীহি সমাসের কত প্রকার, অনেক এর কিছু ক্লাসিফিকেশন আছে, এটা তুমি সবগুলাই বুঝতে পারবা, কোনো সমস্যা না, খালি ক্লাসিফিকেশন গুলো একটু মনে রাখতে হবে তোমার, যে কোনটা কোন বহুব্রীহি। তা আমরা প্রথম বহুব্রীহি বহুব্রীহি তো প্রথম আমরা যে বহুব্রীহিটা নিব সেটা হচ্ছে আমরা বলবো সাধারণ বহুব্রীহি। এই বহুব্রীহিটার নাম বলবো সাধারণ বহুব্রীহি। হ্যাঁ, সাধারণ বহুব্রীহি কোনগুলো হবে, সাধারণ বহুব্রীহি কোনগুলো হবে সেগুলো আমরা একটু বলে দিই। যে সাধারণ বহুব্রীহি স্বাভাবিকভাবে কোনো রঙের নাম, কোনো দিকের নামের সাথে এটা তুলনা করে, এটাতে সাধারণ বহুব্রীহি নামে পরিচিত থাকে। আমরা যেমন আমরা বলতে পারি কিছু শব্দ, নীল আকাশ, নীল আকাশ। আচ্ছা, এবার যেমন দেখো নীল পদ্ম, এগুলো সাধারণ বহুব্রীহি। জাস্ট কোনো একটা কেউ দেখলা নীল পদ্ম বললা, নীল পদ্মর সাথে ওরা একটা তুলনা করে তুমি দিলা, এগুলো না সাধারণ বহুব্রীহি বলি। যেমন লাল গোলাপ, লাল গোলাপ বলতেছি, তাহলে বহুব্রীহি। যেমন কোনো একটা রঙের সাথে পরিচয় থাকে, কোনো একটা রং নিয়ে তুলনা করা হয়, এগুলো আমরা সাধারণ বহুব্রীহি বলবো। হ্যাঁ, তো আচ্ছা, সরি 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 আমি একটু কর্মধারার উদাহরণ বলে ফেলতেছিলাম। আমরা সাধারণ বহুব্রীহি বলতে হচ্ছে, যেমন ওই যে বলতেছিলাম আমি অ্যাকচুয়ালি যে উদাহরণগুলো দিচ্ছিলাম ওটা কর্মধারায় উদাহরণ, সাধারণ কর্মধারার উদাহরণ বলে ফেলছিলাম। আমরা একটু বহুব্রীহির উদাহরণ দেখতে চাই। যেমন হচ্ছে, যেমন দেখো কোনগুলো, যেমন 80-20, একটু আগে যেমন বললাম 80-20, তারপর হচ্ছে দশানন, 80-20 আবার কি দশানন। তো এইগুলো কেমন সাধারণ বহুব্রীহি হবে? সাধারণ বহুব্রীহি তুমি ব্যাস বাক্য কিভাবে করবা সেটা ভালো করে বোঝো, যে শব্দের শেষে যার দিবা, কি দিবা, অ্যাকচুয়ালি বহুব্রীহিতে প্রত্যেকটা বহুব্রীহিতেই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দের শেষে যার চলে আসবে। তাহলে ব্যাস বাক্য করার নিয়ম কি হবে, যে এই যে দেখতেছো এই যে পদগুলো, পদের লাস্টে কি আসবে, একটা যার আসবে। তাহলে আমরা বলতে পারি যে পরপদের পরে, পরপদের পরে যার থাকবে, পরপদের পরে কি থাকবে, যার থাকবে। যখন পরপদের পরে যার থাকবে তখন সেটা সাধারণ বহুব্রীহি অথবা বহুব্রীহি নামে পরিচিত হবে। শব্দের শেষে কি থাকবে, যার। যেমন খেয়াল করো কেমন করে যার দিবা, যখন তুমি এই শব্দগুলো দেখবা, যে দেখো এগুলো দিয়ে কিন্তু 80-20 দিয়ে কি 80 বা 20রে বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, অন্য কিছুরে বোঝাচ্ছে, যেমন সাপড়ে বোঝাচ্ছে। দশানন দিয়ে কি 10 বা আনন মাথা এরকম কিছু বোঝাচ্ছে না, রাবণ রে বোঝাচ্ছে। তো এইগুলো আমরা কি করব, যখন ওরে না বোঝায় অন্য কিছু বুঝাবে তখন সেটার আমরা কি বলবো, সেটার বলবো হচ্ছে শব্দের শেষে জার দিয়ে দিব আমরা। তো জার দিলে ব্যাস বাক্যটা কি হবে বলতো, 80-20 জার, 80
20 জার, তাহলে একটু খেয়াল করো তো পরপদের পরে, তাহলে পরপদ কি ছিল 20, এরপরে কি আসছে একটা জার আসছে, তাহলে জার আসার কারণে কি হয়েছে, এটা সাধারণ বহুব্রী হয়েছে বা শুধু বহুব্রী হয়েছে। 10 আননের ব্যাস বাক্য কি হবে, 10 আনন 10 আনন জার, 10 আনন জার, তাহলে জারটা কোথায় বসছে, পরপদের পরে যে জার বসছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে যখন সাধারণ বহুব্রী কেমন হবে, সাধারণ বহুব্রীতে কি থাকবে, সাধারণ বহুব্রীতে শব্দের পরপদের পরে একটা জার থাকবে, একটা জার, পরপদের পরে কি থাকবে, জার থাকবে। এই জিনিসটা আমরা সবাই মনে রাখবো। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো যে এটা ছিল সাধারণ বহুব্রী, শব্দের শেষে কি আসলো, জার আসবো। এখন দেখো তো অনুষ্ঠান বোঝায়, আমরা বলছিলাম যে ওইটা না বোঝায় অনুষ্ঠান বোঝাবে, পৃথিবীতে যত অনুষ্ঠান বোঝাবে এগুলার নাম হবে হচ্ছে অলুক বহুব্রী। একটু খেয়াল করি, আমরা এখন কথা বলবো অলুক বহুব্রী নিয়ে, অলুক বহুব্রীহি। তো অলুক বহুব্রীতে কি বুঝাবে ভাইয়া, ব্যাস বাক্য করবো, এর মনে রাখবা যে অলুক পৃথিবীতে যত অনুষ্ঠান বোঝাবে সব অলুক বহুব্রী। একটু মনে রাখলেই চলবে যে পৃথিবীতে যত অনুষ্ঠান আছে সব কি ভাই, অলুক বহুব্রী। আমরা একটু দেখে নিই, যেমন আমরা বলতেছিলাম গায়ে হলুদ, আচ্ছা এই বাদেও আছে হাতে খড়ি, হাতে ঘড়ি না কিন্তু এটা খড়ি, হ্যাঁ হাতে খড়ি, ওই যে লেখালেখির সময় ছেলেদের হাতে খড়ি দেয় না, কোন একটা ভালো শিক্ষকের কাছে নিয়ে হাতে খড়ি দেয়। তো এইগুলো সব অনুষ্ঠান না, তাহলে যত অনুষ্ঠান বোঝাবে সবগুলো হবে অলুক বহুব্রী। একটু মনে রাখবা, পৃথিবীতে যত অনুষ্ঠান আছে তুমি লিখতে পারো অনুষ্ঠান বুঝালে অলুক বহুব্রী। একদম সংক্ষেপে বলে দিলাম, যত অনুষ্ঠান আছে যত অনুষ্ঠান বোঝাবে সব অলুক বহুব্রী। ব্যাস বাক্যটা কেমন হবে, ব্যাস বাক্য মোটামুটি একদম ইজি। তাহলে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, পুরোপুরি আমরা বোঝাই দিব, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, পুরোটাই লিখতে হবে কিন্তু। আচ্ছা হাতে খড়ি কি হবে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হয় যে অনুষ্ঠানে। ব্যাস বাক্য কিন্তু অনেক সোজা। তাহলে যত অনুষ্ঠান আছে সবগুলো হবে অলুক বহুব্রী। আবার বলো, যত অনুষ্ঠান আছে সবগুলো কি হবে, অলুক বহুব্রী হবে। তাহলে আমি তোমারে যদি বলি ভাই বউ ভাত কোন সমাস, তো বউ ভাত কি একটা অনুষ্ঠান না, তো বউ ভাত অনুষ্ঠান হলে এটা কি হবে, অলুক বহুব্রী। তাহলে আমার একটু বলো তো ভাইয়া, বউ ভাতের ব্যাস বাক্য কি, কে পারো, বউ ভাতের ব্যাস বাক্য কি একটু বলো তো, কে আগে আনসার দেয় বউ ভাতের ব্যাস বাক্য। ক্লাস কি প্রায় শেষ, না ক্লাস প্রায় শেষ হয় নাই এখনো, এখনো অনেক দেরি ক্লাসের, কোনো টেনশনের কিছু নাই। আমার বলো হচ্ছে বউ ভাতের ব্যাস বাক্য কি, হ্যাঁ একটু বলে দেবা বউ ভাতের ব্যাস বাক্য কি, টাইম নাও, টাইম নিয়ে বলো, কোনো সমস্যা নাই। বউ ভাতের ব্যাস বাক্য কি হবে একটু বলে দাও, কে আগে কমেন্ট করবে দেখবো। কমেন্টের জন্য ওয়েট করতেছি, একটু তাড়াতাড়ি বলে দিবা। বউ ভাতের ব্যাস বাক্য কি হবে,
কেউ এখনো কমেন্ট করনি। ফার্স্ট কমেন্ট কার কি হবে? একদম সোজা ছিল, এতক্ষণ ও লিখতেও টাইপ করতেও তো একটু সময় লাগে না? অনেক বড় লেখা। ওকে, অনেক বড় লেখা, একটু টাইম লাগতেছে তোমাদের। হ্যাঁ, আমি বলে দিই, হ্যাঁ, আমরা এত টাইম না নিই। যে হচ্ছে বউ ভাতের বউ ভাত পরিবেশিত, আচ্ছা বউ পরিবেশিত ভাত, আচ্ছা কে বললো আমি এগুলা? বউ ভাত কাপড় দেওয়া হয়, আচ্ছা বউকে ভাত কাপড়, ভাত কাপড় দেওয়া লাগবে না ভাইয়া, অনেকেই বিপদে পড়ে গেছে না? আচ্ছা বউ ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এত কিচ্ছু না, জাস্ট একবারে বলবা বউ ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। তার মানে যত অনুষ্ঠান বুঝাবে সব হবে অলুক বহুব্রী। আজ থেকে কি মনে রাখবা, যে যত অনুষ্ঠান আছে 100% অনুষ্ঠানগুলো কি হবে? অলুক বহুব্রী হবে। এবার আসো আমরা আরেকটা মানে ক্লাসিফিকেশন দেখি, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রী, ব্যতিহার বহুব্রী। আচ্ছা ব্যতিহার বহুব্রী কি একটু বলে দিতে পারো আমাকে? ব্যতিহার বহুব্রী কোনগুলা? হ্যাঁ, ব্যতিহার বহুব্রী যে শব্দগুলোতে ব্যতিকরণ হয়। আচ্ছা ব্যতিকরণ মানে হচ্ছে এক শব্দ দেখলেই তুমি বুঝতে পারবা, কানাকানি, লাঠালাঠি, হাতাহাতি, মারামারি, সবগুলোতে দেখো ব্যতিকরণ। ব্যতিকরণ মানে প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দটা একটু আলাদা। প্রথম শব্দটা যেমন কানা, পরেরটা কানি, পরের প্রথমটা যেমন মনে করো হাতা, পরেরটা হাতি, হাতাহাতি, যেমন মারা, পরেরটা মারি। তাহলে কি এই যে মারামারি, হাতাহাতি, লাঠালাঠি, চোখাচোখি, তারপর হচ্ছে তোমার হচ্ছে কানাকানি, এইগুলো সব কিছু কি হবে ভাইয়া? ব্যতিহার বহুব্রী হবে। যেমন আমি তোমার যদি বলি কানাকানি, কানাকানি, হাতাহাতি বা হাতাহাতি বা চোখাচোখি বলতে পারো, চোখাচোখি, হালকা একটু ডিস্টেন্স দেখো, যে প্রথম শব্দটা দ্বিতীয় শব্দটার সাথে একটু ব্যতিকরণ হয়েছে, একটু পার্থক্য হয়েছে, এই জন্য এটার নাম ব্যতিহার বহুব্রী। যেমন মনে করো হাতা, কানাকানি, চোখাচোখি, তারপরে হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে আহ হাতাহাতি, এই যে কানাকানি, চোখাচোখি, হাতাহাতি, কোলাকুলি। তাহলে প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দটা হালকা একটু ব্যতিকরণ হয়, হালকা একটু পার্থক্য হয়, এই জন্য এটার নাম বলা হয় ব্যতিহার বহুব্রী। তো এই শব্দগুলোর ব্যাস বাক্য কেমন হয়? ব্যাস বাক্যটা সম্পর্কের উপর নির্ভর করে হয়। এটা একটা সম্পর্ক। দেখো কানাকানি বলতে কি কানে কানে, দেখো তো কানে কানে কি কথা বলা যায়? কানাকানি কি আসলে কানাকানি রে কোনোটা বোঝায়? কান রে বোঝায় কানাকানিতে? না, কানাকানি বলতে চুপচাপ কথা বলা বোঝায়। বলতেছে চোখাচোখি, অ্যাকচুয়ালি চোখাচোখি বলতে গেলে কি শুধু চোখ দিয়ে কথা বলা যায়? যায় না, কিন্তু এই যে চুপি চুপি কথা বলাটা রে কান রেও বোঝাচ্ছে না, কানি রেও বোঝাচ্ছে না, তাই না? অন্য কোনো একটা জিনিসটা বোঝাচ্ছে, চুপি চাপি কথা বলারে বলতেছে কানাকানি, চোখাচোখি। যেমন হাতাহাতি, হাতাহাতি কি শুধু হাত দিয়ে মারামারি হইলে হাতাহাতি বলবে? যে হাত দিয়ে মারামারি, অন্য কিছু হইলেও বা দাবড়া দাবড়ি হইলেও সেটা বলে হাতাহাতি পর্যায়ে চলে গেছিল, তাই না? তো এরপরে যেমন কোলাকুলি, কোলে কোলে মিলন বলি। কোলাকুলি বলতে কি এই যে শুধু যে দুই হাত দিয়ে জড়ায় ধরা এটার বোঝায় না, এটা গভীর সম্পর্ক করে বোঝায়, তাই না? তো এই যে এই সমাসগুলার দিয়ে ওই শব্দগুলারে না বোঝায় ভিন্ন একটা সম্পর্ক প্রকাশ করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে ব্যতিহার বহুব্রী। মানে ওই জিনিসটারে বোঝাচ্ছে না, আর একটা নতুন কিছু বোঝাচ্ছে। যেমন কোলাকুলি দিয়ে কি বোঝাচ্ছে? কোলাকুলি দিয়ে একটা গভীর সম্পর্ক বোঝানো হচ্ছে, যে তোমার তো কোলাকুলি সম্পর্ক, তার মানে কি তোমার অনেক গভীর একটা সম্পর্ক, এটা বোঝানো হচ্ছে। কোলরেও বোঝাচ্ছে না, কুলিরেও বোঝাচ্ছে না, দুইটা পদের কাউরেই প্রাধান্য দিচ্ছে না, কোলরেও প্রাধান্য দিচ্ছে না, কুলিরেও দিচ্ছে না, আবার কানরে দিচ্ছে না, কানিরেও দিচ্ছে না, অন্য কিছুরও বোঝাচ্ছে। তাহলে এটা নিঃসন্দেহে বহুব্রী সমাস। আর ব্যতিহার বহুব্রী কখন আমরা বুঝবো?
যখন এই দুইটা শব্দের মধ্যে কি হবে, খানিকটা পার্থক্য দেখা যাবে, কানা কানি, একটু কাছাকাছি, একটু ব্যতিকরণ হচ্ছে। খেয়াল করো, তাহলে এটা সমাস কি হবে, এটা ব্যাস বাক্য কি হবে, কানে কানে যে কথা, যে কথা। তাহলে কি হবে, কানে কানে যে কথা। চোখাচোখি কি হবে, চোখে চোখে যে কথা, চোখে চোখে যে কথা। হাতাহাতি কি হবে, হাতে হাতে যে সংঘর্ষ, হাতে হাতে যে সংঘর্ষ। হাতে হাতে যে সংঘর্ষ। কোলাকুলি হবে কি, কোলে কোলে যে মিলন, কোলে কোলে যে মিলন। তাহলে হাতাহাতি, কানাকানি, চোখাচোখি, লাঠালাঠি, এইগুলো সব কি হবে, ব্যতিহার বহুব্রী হবে। ক্লিয়ার ভাই? ব্যতিহার বহুব্রী হচ্ছে এই জিনিসটা। আর একটা নয় বহুব্রী আছে, এটা আমরা পড়বো না, কারণ নয় তৎপুরুষ আমরা পড়তেছি, যেহেতু একসাথে নয় তৎপুরুষ আর নয় বহুব্রী একদমই সেম জিনিস, তো আলাদা করে পড়লে খালি খালি তোমার একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। আমরা নয় তৎপুরুষ পড়বো বা নং তৎপুরুষ পড়বো, আমরা কি পড়বো না, নয় বহুব্রী পড়বো না। তো এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম, দ্বন্দ্ব সমাস কি করে, বহুব্রী সমাস কি করে, এগুলোর মধ্যে ক্লাসিফিকেশন আমরা শিখলাম বহুব্রীর। তো এই জিনিসগুলো একবার বারবার আর একটা বার ভিডিও দেখার পরে আর কি করতে হয়, আর একটা বার টেনে ভিডিওটা দেখতে হয়। যে ফ্রি একটা টাইম বা শুইতে যাচ্ছ, ভিডিওটা টেনে দেখলে সমাসের এই দুইটা পদ নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না। দেন আমরা তাহলে 3টা ক্লাস নিই সমাসের, যেহেতু সমাস নিয়ে কোনো আমাদের এত বেশি চাপও নাই, আমাদের টাইম আছে 1 মাস এখন, তাহলে 3টা ক্লাস নিলে সমাস শেষ হয়ে যাবে। ব্যাকরণিক শব্দ শ্রেণীর 2টা ক্লাস নিলে হবে। আমার শব্দে 10টা দিন টাইম দিতে হবে তোমাদের। বাংলা সবগুলো গ্রামার আমি একবার শেষ করে দিব। 10 দিন পরে তুমি বলতে পারবা যে বাংলা দ্বিতীয় পত্রে আর কোনো গ্রামারই নাই, সবগুলো গ্রামার শেষ হয়ে গেছে। আমি টোটালি তোমাদের আবারও বলতেছি যে আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ থেকে ধরে নাও 10 দিন, তার মানে সামনের মাসের 8 তারিখ 8, 9, 10 তারিখই ধরো, সামনের মাসের 10 তারিখে পরে আইসিডিতেও তো সমস্যা নাই বললেই চলে। এখন অনেকেরই প্রথম দিন দ্বারা রেগুলার ক্লাস করছে অনলাইন অফলাইন দিয়ে, তাদের সমস্যা নাই আইসিডিতে। বাংলাতেও সমস্যা থাকবে না দ্বিতীয় পত্রে। এবং বাংলা প্রথম পত্র আমি একটা ভিডিও তৈরি করতেছি, তোমাদের বলে রাখি, আমি হয়তো আজকে একটা ভিডিও ওইরকম ছাড়বো, যেটা হচ্ছে প্রত্যেকটা গল্প বা কবিতা লাইন বাই লাইন আন্ডারলাইন করে ভিডিও করা, একদমই যে কোন লাইন তোমার পড়তে হবে, কোন লাইন দিয়ে কি বুঝাইলো, যেটা আমি ক্লাসে একদম লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিই, সেম জিনিসটাই আমি কি করতেছি, ভিডিও তৈরি করতেছি, যে একদম লাইন বাই লাইন সুন্দর করে তোমার পড়ায় দেওয়া হবে, যে কোন লাইন দিয়ে কি বোঝানো হয়েছে, কোন গল্পটা আসলে কি, কিসের উপরে গল্পটা নির্ভর করে, সবকিছু আমি লাইন বাই লাইন ওখানে তৈরি করতেছি। ইনশাল্লাহ বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি এবং ইংলিশও আমি ফার্স্ট পেপার ওরকম লাইন বাই লাইন ব্যাখ্যা করতেছি। এবং আমার সামনের মাসে 10-15 তারিখের মধ্যে সব প্যাকেজ একদমই সিরিয়াল মেনটেন করে ক্লাস তোমরা পাবা ইনশাল্লাহ। তো তোমার যেটা বললাম, কালকে আমরা আলোচনা করব হচ্ছে আর 2টা সমাস নিয়ে। তো আজকে এই 2টা সমাস বাসায় হিউজ প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস কিন্তু করা খুবই দরকার, হিউজ প্র্যাকটিস করবা, 2টা সমাস তো হয়ে যাবে। আবার কালকে আর 2টা সমাস প্র্যাকটিস করব, তারপর দিন আর 2টা সমাস শেষ, 2-3 দিনে সমাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো ঝামেলা থাকবে না। একটু প্র্যাকটিস করো, আর কোনো ঝামেলা থাকলে কালকে কোচিংয়ে অবশ্যই আলোচনা করো, আমার কমেন্টও করতে পারো। আর আমি যেটা একটা বিষয় চালু করতেছি, যে যাতে ক্লাস তোমরা রেগুলার করো বা মনোযোগ দিয়ে করো, আমি একটা কুইজ প্রতিযোগিতার ব্যাপারও রাখবো, যেখানে তুমি যে আমি একটা এই যা ক্লাস নিলাম একটা কুইজ হবে, এরপরে ওই কুইজের অ্যান্সার দিতে পারে, একটা গিফট তোমাদের জন্য থাকবে। যাই হোক, যেটা এটা পরের ব্যাপার, আমরা একটু গোছাই নিই তারপরে করব। তো যেটা বললাম যে বাসায় এইগুলো সুন্দর করে দেখবা। আজকের মতো সবাইকে ধন্যবাদ। 11টা বেজে গেছে, আমরা আর কথাবার্তা না বলি, সবাই একটু বাসায় পড়াশোনা করো।